হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো, ইয়েস স্যার, শোনা যাচ্ছে। আমি রেকর্ডিং অন করতেছি। আমরা আজকে নতুন একটা টপিক শুরু করব। ডেভেলপমেন্ট ফাইন্যান্স অ্যান্ড দ্য প্রাইভেট সেক্টর ড্রাইভিং দ্য রিয়েল ইকোনমি। এটা তোমাদের আসছে হচ্ছে স্প্র্যাটের যে বইটা পড়ানো হচ্ছে, এটা চ্যাপ্টার 9। তো এই ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কোর্সটাতে মূলত হচ্ছে তোমার ফাইন্যান্সিয়াল সেক্টরের যে ডেভেলপমেন্ট, এইটাকে কিন্তু আহ মানে মূল লক্ষ্য হিসেবে ধরা হয় নাই। এই যে যেমন বলা হচ্ছে এখানে, দেখো প্যারাতে, ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট ইজ নট অ্যান এন্ড ইন ইটসেলফ, রাদার এটাকে দেখা হচ্ছে এইভাবে যে এই ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্ট এটা ফ্যাসিলিটেট করবে কিভাবে, যে রিয়েল ইকোনমিক ডেভেলপমেন্টকে তোমার ফ্যাসিলিটেট করবে, জিডিপি বাড়বে এবং পভার্টি রিডাকশন হবে। সো আমাদেরকে কোনো একটা পলিসি রিকমেন্ডেশন ইন টার্মস অফ ইন কেস অফ ডেভেলপিং আওয়ার ফাইন্যান্সিয়াল সিস্টেম, সেটাকে জাজ করতে হলে আমাদেরকে দেখতে হবে এই ক্রাইটেরিয়ার ভিত্তিতে। লাস্ট লাইনটা বলতেছে, সাকসেস অর ফেইলিউর শুড দাস বি জাস্ট পিউরলি এগেইনস্ট দিস ক্রাইটেরিয়া। সো ক্রাইটেরিয়াটা কি, যে ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট বা সেন্ট্রাল ব্যাংক যেই পলিসিগুলো নিবে, ওয়েদার ইট ইজ মানে এটা কি আমার জিডিপি বা গ্রোথকে বাড়াচ্ছে কিনা এবং আমার পভার্টি রিডাকশন করতে পারছে কিনা। শুধুমাত্র ফাইন্যান্সিয়াল সেক্টরের ডেভেলপমেন্ট হয়েছে এটা দিয়ে জাজ করা যাবে না। এটা জাজ করতে হবে যে উইথ দ্য মানে ফাইন্যান্সিয়াল সেক্টরের ডেভেলপমেন্টটা কি আমার ইকোনমিক গ্রোথটাকে ফ্যাসিলিটেট করেছে কিনা এবং পভার্টি রিডাকশনে সহায়তা করেছে কিনা। এইটা হচ্ছে আমাদের জাজমেন্টের বিষয়। সো এই দৃষ্টিকোণ থেকে আমরা বলা যেতে পারে যে ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্টের সাথে এখানে আমাদের আহ বোথ ডেভেলপিং বা ডেভেলপড কান্ট্রির ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্টটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, পার্টিকুলারলি ইন কেস অফ ডেভেলপিং এবং ইমার্জিং ইকোনমিস। আমার স্মল এবং মিডিয়াম এন্টারপ্রাইজেস, যেটাকে আমরা সংক্ষেপে বলি এসএমই, সেইটার ডেভেলপমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। সো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ফার্মগুলোর ক্ষেত্রে তোমার যে ক্যাপিটাল স্ট্রাকচার, সেই ক্যাপিটাল স্ট্রাকচারটা তোমার হচ্ছে ডিফারেন্ট, এবং সেটা তোমার এই ফাইন্যান্সিংটাকে যেহেতু এফেক্ট করে, সেজন্য আমাদেরকে প্রথমে যেটা আমরা সেকশন 9.1 আলোচনা করা হচ্ছে, যে জেনারেল ডিটারমিনেন্টস অফ ফার্মস ক্যাপিটাল স্ট্রাকচার, অ্যান্ড দ্যাট ইজ ইন্টারন্যাশনালি, মানে হচ্ছে ডেভেলপড কান্ট্রির সাথে ডেভেলপিং কান্ট্রি যে ফার্মের ক্যাপিটাল স্ট্রাকচারের যে ডিটারমিনেন্ট, সেটার মধ্যে পার্থক্য আছে এবং সেই পার্থক্যটা কেন। So, এখানে যে কোয়েশ্চেনটা আলোচনা করা হচ্ছে, এটার ফার্স্ট রিজন হচ্ছে যে তোমার ডেভেলপমেন্টের জন্য একটা ফাইন্যান্সিয়াল মানে ইকোনমিক গ্রোথ এবং পভার্টি রিডাকশনের জন্য ফাইন্যান্সিয়াল সেক্টরের ডেভেলপমেন্টটা খুবই জরুরি, এবং সেটার জন্য তোমার
যে ফাইন্যান্সিয়াল সেক্টরে ডেভেলপমেন্টের জন্য তোমার ওই সমস্ত কান্ট্রির ক্যাপিটাল স্ট্রাকচারটা হচ্ছে তোমার গুরুত্বপূর্ণ, এবং সেটা দেখা যাচ্ছে যে ডেভেলপড কান্ট্রিতে ক্যাপিটাল স্ট্রাকচারের ডিটারমিনেন্টস আর ডিফারেন্ট ফ্রম দ্য ডিটারমিনেন্টস অফ firms capital structure in developing and emerging economies. সো এই ডিফারেন্সটা আছে এবং কেন সেটা এই সেকশন আলোচনা করা হচ্ছে। সো এখানে প্রথমে বলা আছে, it has long been accepted that capital structure of a firm will be influenced by the industry in which it operates. সো ক্যাপিটাল স্ট্রাকচার, একটা ফার্মের ক্যাপিটাল স্ট্রাকচার কি হবে সেটা ডিপেন্ড করে সে কোন ইন্ডাস্ট্রিতে অপারেট করতেছে। এবং debt ratios show distinct differences between particular industries, এবং দেখা যায় যে ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রি ডেট রেশিও, ফার্মের ডেট রেশিও ডিফারেন্ট। সো এখানে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দেওয়া হচ্ছে, বাট এখানে আমাদের আলোচনা করা হচ্ছে যে কান্ট্রি টু কান্ট্রি, তোমার কান্ট্রি ক্যান বি অ্যান ইম্পর্টেন্ট ডিটারমিনেন্ট ফ্যাক্টরস ইন দিস রিগার্ড। সো এখানে বলা হচ্ছে ইয়েলো মার্কে, ইট ইজ পাবলিক পলিসি অ্যান্ড ইনস্টিটিউশনাল ডিফারেন্সেস বিটুইন দিস কান্ট্রিজ দ্যাট আর দ্য মেজর ডিটারমিনিং ফ্যাক্টরস ইন ক্যাপিটাল স্ট্রাকচার। তাহলে এই যে তোমার এই ক্যাপিটাল স্ট্রাকচার কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করতেছে, এটার পিছনে কারণটা কি, যে ওই দেশের গভর্নমেন্ট বা সেন্ট্রাল ব্যাংকের পলিসি, পাবলিক পলিসি এবং ইনস্টিটিউশনাল যে ডিফারেন্সেস বিটুইন দ্য কান্ট্রিজ, এটা তোমার এই ক্যাপিটাল স্ট্রাকচার যে ফার্মের ডিফারেন্ট সেটার পিছনে মূল কারণ। তো দুইটা কারণ বলা হচ্ছে, পাবলিক পলিসি, একটা ইনস্টিটিউশনাল ডিফারেন্সেস। সো এখানে তোমার ডিসকাশনটা করা হয়েছে, সার্ভেটা করা হয়েছে ক্যাপিটাল স্ট্রাকচার অ্যাক্রস 39 ডেভেলপড অ্যান্ড ডেভেলপিং ইকোনমিস, এবং সেইখান থেকে নিয়ে মানে এই ফলোয়িং যে ডিটারমিনার্স গুলো আমরা এখন আলোচনা করব, সেই সেই ইম্পর্টেন্ট ডিটারমিনেন্টস যেগুলো পাওয়া গিয়েছে ক্যাপিটাল স্ট্রাকচারের ক্ষেত্রে, সেটা এখানে আলোচনা করা হচ্ছে। প্রথমে আসো যে ট্যাক্স ইফেক্টস। সো এখানে তোমার যে ট্যাক্স ইফেক্টের ক্ষেত্রে তোমার যে রেজাল্টটা পাওয়া গিয়েছে, in countries where dividends on shares are highly taxed, companies tend to have higher level of debt finance. সো শেয়ারের উপরে যদি তোমার শেয়ারের ডিভিডেন্ডের উপরে যদি এক্সেসিভ ট্যাক্স থাকে, ধার্য করা হয় যে সমস্ত কান্ট্রিতে, সেই সমস্ত কান্ট্রিতে দেখা গেছে যে কোম্পানিগুলো ইকুইটি ফাইন্যান্সিং এ না যেয়ে তারা ডেট ফাইন্যান্সিংটা বেশি করে, তাহলে ট্যাক্সের একটা ইফেক্ট আছে। ম্যাক্রো ইফেক্ট, নেক্সট ম্যাক্রো ইফেক্ট কি বলতেছে, যে in countries with high macroeconomic instability, for example high inflation, companies tends to have a lower proportion of debt in their capital structure, and the debt that they do have is of short-term maturities. সো এটা হচ্ছে ম্যাক্রো ফেনোমেনা, বলা হচ্ছে যে যদি কোনো কান্ট্রি ম্যাক্রো ইকোনমিক যে ইনস্টেবিলিটি থাকে, ফর এক্সাম্পল ইনফ্লেশন যদি অনেক বেশি হয়, তাহলে কোম্পানিগুলো ডেট কম নেয়, কারণ ইনফ্লেশনারি সিচুয়েশনে তোমার ডেটের যে রিস্কটা আরো বেড়ে যায়, বিকজ তুমি এখন তোমার সেই রিস্কটা বেড়ে যাচ্ছে
কারণ হচ্ছে এই রিস্কটার ক্ষেত্রে ইনফ্লেশনের কারণে। যে কারণে তোমার ক্যাপিটাল স্ট্রাকচারে তারা ডেটটাকে তারা কম ব্যবহার করে এবং যেহেতু তোমার ইনফ্লেশনারি সিচুয়েশনে তোমার ব্যাংকগুলো যদি আজকে তুমি লোন দাও, তোমার ইনফ্লেশন যদি তোমার বেড়ে যায় 5% থেকে 10% ফর এক্সাম্পল, তাহলে ব্যাংক বড়োয়ারের জন্য সুবিধা হবে রিপেমেন্টের জন্য, কিন্তু ব্যাংকের কিন্তু ইন রিয়েল সেন্স তার কিন্তু লস হচ্ছে। তার তখন যে রেট অফ রিটার্ন সেটা তোমার টাকার অবমূল্যায়নের ফলে তার কিন্তু রিটার্ন কিছুই থাকতেছে না, বরং সে কিন্তু নেগেটিভ রিটার্ন পাচ্ছে। এজন্য এরকম ইনফ্লেশনারি সিচুয়েশনে ব্যাংকগুলো তোমার যেহেতু তোমার এখানে লোন দিতে মানে লঙ্গার টার্মে তোমার লোন দিতে এখানে উৎসাহিত হয় না, তারা শর্ট টার্মে লোন দিতে উৎসাহিত হয়। 3 নম্বর ইফেক্টটা হচ্ছে তোমার লিগাল এনভায়রনমেন্ট ইফেক্টস। তো এখানে কি বলছে, in countries with high level of corruption, firms tends to take on higher level of total debt, but again the debt structure is very short term. So যে সমস্ত কান্ট্রিতে লিগাল এনভায়রনমেন্টটা ভালো না, কারাপ্টেড সিচুয়েশন, সেখানে কিন্তু ফার্মগুলো ডেট বেশি নেয়, বাট এটা শর্ট টার্ম স্ট্রাকচারটা বেশি নেয়। ইনস্টিটিউশনাল ইফেক্ট আছে দুই ধরনের পাওয়া গেছে, ইনস্টিটিউশনাল ইফেক্ট 1 এবং 2। ইনস্টিটিউশনাল ইফেক্ট 1 এ কি পাওয়া গেছে, in countries with high levels of deposits, firms tends to have much more short-term debt structure due to the relative abundance and therefore relative cost of debt financing. সো যদি ব্যাংকের কাছে যদি এক্সেসিভ লিকুইডিটি থাকে, তাহলে কি হবে, ফার্মগুলো শর্ট টার্ম ডেট নেয় ব্যাংক থেকে এবং রিলেট কারণ হচ্ছে এটা তখন যেহেতু এক্সেসিভ লিকুইডিটি থাকার কারণে তাদের বোরোয়িং কস্টটাও কম হয়, কারণ ব্যাংকের মধ্যে তখন লোন দেওয়ার কম্পিটিশন হলে আমরা জানি যে যেহেতু সাপ্লাই অফ লোনেবল ফান্ড বৃদ্ধি পেলে ইন্টারেস্ট অন লোন সেটা কমে আসে। তো সেক্ষেত্রে তারা এটা ইন্টারেস্ট রেট যেহেতু কমার প্রবণতা, সো যেহেতু ইল্ড কার্ভ ডাউনওয়ার্ড, সো তারা লং টার্মে যেতে চায় না। তারা কোম্পানিগুলো মনে করে যে এখন ইন্টারেস্ট রেট আছে 10%, সামনে 6 মাস পরে এটা 8% হতে পারে, তাহলে আমি যদি লং টার্মে যদি লোন নেই তাহলে তো আমাকে 10% শোধ করতে হবে। আমি যদি শর্ট টার্মে নেই 6 মাস বা 1 বছরের জন্য, তাহলে এই 6 মাস বা 1 বছর পরে যদি ইন্টারেস্ট রেট 2% কমে আসে ডিউ টু দ্য এক্সেস লিকুইডিটি অর এক্সেস সাপ্লাই অফ লোনেবল ফান্ডস, তাহলে আমি সেই সুবিধাটা নিতে পারবো, কস্ট অফ ফান্ডটা কমাইতে পারবো। সেই জন্য তখন ফার্মগুলো এক্সেস লিকুইডিটির সাথে এখানে ফার্মের শর্ট টার্ম আর ডেট নেওয়ার প্রবণতাটা বেশি দেখা যায়। ইনস্টিটিউশনাল ইফেক্ট 2 তে কি বলা হচ্ছে, in countries with high level of life insurance assets, companies tends to have debt structures of longer maturities, reflecting the preference of life insurance companies to hold long-term debt and the fact that life insurance penetrated in developing countries is positively correlated with the supply of equity finance. সো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তারা কি করছে, তারা লং টার্ম ডেট হোল্ড করে এবং তাদের যেহেতু অ্যাসেট গুলো হচ্ছে লং টার্ম, সো দে টেন্ডস টু হ্যাভ লং টার্ম লোনস। সো লাইফ ইন্স্যুরেন্স অ্যাক্টিভিটিস এর উপরেও এখানে ইনস্টিটিউশনাল যে ইফেক্টটা সেটা শর্ট টার্ম ডেট স্ট্রাকচার না লং টার্ম সেটা দেখা যাচ্ছে। আমাদের দেশে যেহেতু এই ইন্স্যুরেন্সের ব্যাপারটা অতটা ওয়াইড স্প্রেড না,
সেজন্য এখানে এটা এই ইনস্টিটিউশনাল ইফেক্টটা ওইভাবে পাওয়া যাবে না। তাহলে আমাদের কনক্লুশনে কি দাঁড়াচ্ছে যে ডেভেলপিং কান্ট্রি গুলো বা ডেভেলপ কান্ট্রি গুলোর ক্ষেত্রে যে রিসার্চে পাওয়া গেছে, ট্যাক্স যদি তোমার ট্যাক্স স্ট্রাকচার ট্যাক্স যদি বেশি ধরা হয়, তাহলে মানে ডিভিডেন্ডের উপর ট্যাক্স বেশি ধরা হলে ডেট ডেট ফাইন্যান্সিংটা বাড়ে। ইনফ্লেশন বৃদ্ধি পেলে তোমার শর্ট টার্ম ডেট ফাইন্যান্সিং বাড়ে। লিগ্যাল এনভায়রনমেন্ট উইক হলে শর্ট টার্ম ডেট ফাইন্যান্সিং বাড়ে। ইনস্টিটিউশনাল ইফেক্ট ওয়ান হচ্ছে যে ব্যাংক ডিপোজিট এক্সেস লিকুইডিটি থাকলে তোমার শর্ট টার্ম ফাইন্যান্সিং বাড়ে। ইনস্টিটিউশন টু হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স অ্যাভেলেবিলিটি বেশি থাকলে বা অ্যাসেট বেশি থাকলে সেক্ষেত্রে লং টার্ম ম্যাচুরিটি ডেট ফাইন্যান্সিংটা বাড়ে। এবং এছাড়া এভিডেন্স পাওয়া গেছে যে the more excess companies have to long-term debt and equity finance, the higher the ability to make long-term investment, which ultimately leads to higher economic growth. তাহলে তোমার ইকোনমিক গ্রোথের সাথে লং টার্ম ডেট ফাইন্যান্সিং এবং ইকুইটি ফাইন্যান্সিং এর একটা পজিটিভ রিলেশনশিপ দেখা যায়। এবং যেটা এটা এই ফাইন্ডিংসটাই মূলত বলা হচ্ছে যে আমাদের ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে এটা অনুপস্থিত, যে কারণে হায়ার ইকোনমিক গ্রোথের ক্ষেত্রে এটা কন্ট্রিবিউট করতে পারছেন। আচ্ছা, ইন কন্ট্রাস্ট এ প্রিপন্ডারেন্স অফ শর্ট টার্ম ডেট ফাইন্যান্সিং ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এবং এই যে শর্ট টার্ম ডেট ফাইন্যান্সিংটা তোমার দেখা যাচ্ছে বেশি পরিমাণে, সেটার পিছনে ডেভেলপিং কান্ট্রিতে শর্ট টার্ম ডেট ফাইন্যান্সিংটা ফার্মগুলো বেশি নেয় কেন, তার কারণগুলো ব্যাখ্যা করা হচ্ছে। এটা হচ্ছে যে আন্ডার ডেভেলপড ফাইন্যান্সিয়াল সিস্টেম, আন্ডার ডেভেলপড ডেভেলপিং কান্ট্রিতে ফাইন্যান্সিয়াল সিস্টেম মোস্টলি ডমিনেটেড বাই ব্যাংকস, যেটা আমাদের দেশেও দেখি। ম্যাক্রো ইনস্টেবিলিটি যদি থাকে, like inflationary pressure, weak legal framework and high level of corruption. So এই চারটা ফ্যাক্টরের কারণে দেখা যায় যে তোমার এই শর্ট টার্ম ডেট ফাইন্যান্সিংটা মোর প্রিভেইলিং ইন দ্য ডেভেলপিং কান্ট্রিজ। এবং এটার পিছনে কারণটা কি? কারণ হচ্ছে যে এই ধরনের কন্ডিশন থাকলে তোমার ওই ইকোনমিতে ইনভেস্টমেন্ট মার্কেট আনসার্টেনিটিটা বেড়ে যায়, এবং ইনভেস্টর যারা আছে তারা কিন্তু আনসার্টেনিটি পছন্দ করে না। সো তারা বেশিরভাগ শর্ট টার্মে যেতে চায়, মানে রিভোকেবল বা শর্ট টার্ম কমিটমেন্টে যেতে চায়, তারা লং টার্মে যেতে চায় না। কারণ হচ্ছে যে ইকোনমিক সিচুয়েশন ভালনারেবল, তোমার এখানে আনসার্টেন সিচুয়েশনে তুমি লঙ্গার টার্মে ইনভেস্টর তাদের ফান্ডটাকে ইনভেস্ট করবে না। সো যেহেতু তারা লং টার্মে ব্যাংকে মানে তারা ফান্ড দিতে রাজি নয়, সো ব্যাংক জেনারেলি সেখানে শর্ট টার্ম ফাইন্যান্সিংটা প্রোভাইড করে, বিকজ লং টার্মের সোর্সটা কম থাকে। সো এই যে ফিচার গুলো বলা হলো, এগুলো মোস্টলি ডেভেলপিং কান্ট্রিজ এর ইকোনমিজ এর সাথে অ্যাসোসিয়েটেড, পার্টিকুলারলি দ্য পোরেস্ট এলডিসিস। এজন্য দেখা যাচ্ছে যে দ্য ডেট maturities in developing countries are generally short term then is the case in developed countries. তাহলে developed countries এর চাইতে developing countryর সাথে পার্থক্য যেটা দেখা যাচ্ছে, capital funds in developing countries, there are more debt maturity, short maturity than the developed countries, where more longer maturities তোমার সে করে। সো এখানে ডিসকাশন ছিল যে তোমার কেন ডেভেলপিং কান্ট্রিতে তোমার এই যে লং টার্ম
ইনভেস্টমেন্ট গুলো কম হচ্ছে বা ফাইন্যান্সিংটা কম হচ্ছে, তার পেছনে কারণ কি? কেন তারা ডেভেলপিং কান্ট্রি গুলো তাদের ইকোনমিক গ্রোথটাকে বাড়াতে পারছে না? তার পেছনে কারণ হচ্ছে যে লং টার্ম ইনভেস্টমেন্টের সাথে ইকোনমিক গ্রোথের পজিটিভ রিলেশনশিপ আছে, এবং লং টার্ম যেহেতু ফাইন্যান্সিংটা ডেভেলপিং কান্ট্রিতে অনুপস্থিত বা খুবই কম, সেজন্য এখানে ইকোনমিক গ্রোথটাও এখানে বাধাগ্রস্ত হয়। নাও এখন ডেভেলপিং কান্ট্রির একটা আহ, বৈশিষ্ট্য অথবা ডেভেলপ কান্ট্রির সাথে তাদের একটা পার্থক্য হচ্ছে যে মেজরিটি অফ দ্য ফার্মস in the developing countries are SMEs, small and medium sized enterprises. Whereas যদি তোমরা ডেভেলপড কান্ট্রির দিকে তাকাও, দেখবা যে সেখানে মূলত হচ্ছে লার্জ ফার্মস আছে বেশি পরিমাণে, মিডিয়াম সাইজড ফার্ম আছে প্রচুর পরিমাণে, স্মলার সাইজ বা এসএমইর পরিমাণটা কম্পেয়ার টু ডেভেলপড কান্ট্রি অনেক কম। সো এইটা এইটা একটা মেজর ফাইন্ডিংস, ঠিক আছে? সো এখানে এই প্যারাটা খেয়াল করো যে ডেভেলপিং কান্ট্রিজ টেন্ডস টু হ্যাভ অ্যান আওয়ারগ্লাস শেপড কর্পোরেট স্ট্রাকচার। সো ডেভেলপিং কান্ট্রির এখানে কর্পোরেট স্ট্রাকচারটা হচ্ছে অনেকটা আওয়ারগ্লাস টাইপ, যেটার হচ্ছে তোমার টপে হোয়াইট থাকে, বটমে হোয়াইট থাকে, মিডিলে স্কুইজড বা থাকে না। সো সেইটার দেখা যাচ্ছে যে ডেভেলপিং কান্ট্রিতে যেহেতু আওয়ারগ্লাস শেপড, সো এখানে কিন্তু ভেরি লার্জ কোম্পানি আমরা খুবই লিমিটেড দেখি। দেখো উন্নত ডেভেলপড কান্ট্রি এবং আমাদের মতো ডেভেলপিং কান্ট্রি বা লেস ডেভেলপড কান্ট্রির মধ্যে একটা মেজর পার্থক্য হচ্ছে যে ডেভেলপ কান্ট্রিতে তুমি অনেক বড় বড় কোম্পানি খুঁজে পাবা, ডেভেলপিং বা লেস ডেভেলপ কান্ট্রিতে বড় কোম্পানি খুবই লিমিটেড। আর যেগুলো আছে দ্যাট আজ, এগুলা ওই তাদের বড় কোম্পানির সাথে কোনোভাবেই কম্পারেবল না। আরেকটা পার্থক্য হচ্ছে যে বটমে অনেক কোম্পানি আছে, মানে হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে ছোট ছোট এসএমই সংখ্যা অনেক বেশি, ডেভেলপড কান্ট্রিতে তাদের চেয়ে কম। বাট আরেকটা কথা হচ্ছে যে এখানে মিডিয়াম সাইজ কোনো কোম্পানি নাই, ভেরি ফিউ medium sized companies in developing country. So this phenomena, which is often referred to as missing middle, এটাকে বলা হয় তোমার হচ্ছে ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে যেহেতু তোমার বড় কোম্পানির সংখ্যা কম, ইকোনমিতে ছোট ছোট কোম্পানির সংখ্যা বেশি, মিডিল সাইজ কোম্পানির সংখ্যা কম, এজন্য এই ফেনোমেনাটাকে তারা রিসার্চাররা বলেছেন, এটাকে টার্মিনোলজি দিয়েছে কি মিসিং মিডল। সো এই মিসিং মিডলটা কেন বলা হয়েছে? বিকজ এখানে তোমার প্রচুর পরিমাণে তোমার হচ্ছে স্মল এন্টারপ্রাইজেস আছে, লার্জ এন্টারপ্রাইজের সংখ্যা কম, মিডিল সাইজ কোম্পানির সংখ্যা খুবই কম, ফিউ। সো এটার একটা ব্যাখ্যাটা হচ্ছে যে আমার এই তার সাইজ কোম্পানিতে রূপান্তর হতে পারছে না, এবং একটা লার্জ কোম্পানি ভাবে গড়ে ওঠে ওয়ালমার্ট থেকে শুরু করে বড় বড় কোম্পানির। আমরা যদি মানে তাদের হিস্ট্রিটা দেখি, তারা স্টার্টেড এজ এ স্মলার কোম্পানি, আস্তে আস্তে তারা গ্রো করে মিডল সাইজ থেকে এখন লার্জেস্ট বা লার্জ কোম্পানিতে রূপান্তরিত হয়েছে। সো এই ছোট ছোট কোম্পানিগুলো ডেভেলপিং কান্ট্রিতে সেই ছোট ছোট কোম্পানিগুলো মিডল সাইজ কোম্পানিতে কনভার্ট হতে পারছে না, এবং যেহেতু তারা মিড সাইজে কনভার্ট হতে পারছে না, তারা লার্জ কোম্পানিরও জন্ম দিতে পারছে না। সো দ্যাটস এ প্রবলেম। ডেভেলপড কান্ট্রিতে একটা স্মল কোম্পানি মিড সাইজে কনভার্ট হচ্ছে, তারপরে তারা বিগ সাইজে কনভার্ট হচ্ছে, কিন্তু ডেভেলপিং কান্ট্রিতে এই ব্যাপারটা হচ্ছে মিসিং মিডল।
সো এটা হচ্ছে তোমার there is some obstacles to growth of small firms in developing countries. So এই মিসিং মিডল প্রবলেমটা আমাকে বলে দিচ্ছে যে এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে there are some obstacles to growth of small firms in developing countries। এবং এখান থেকে আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে is there a financing constraint to the growth of smaller enterprises, and if so how can it be overcome? তাহলে ডেভেলপিং কান্ট্রি লাইক আস আমাদেরকে তাহলে ফোকাস করতে হবে যে এই যে আমাদের স্মল কোম্পানি প্রচুর গড়ে উঠতেছে ব্যক্তি মালিকানায়, ছোট ছোট কোম্পানি, তারা কেন মিড সাইজে কনভার্ট হতে পারছে না, তারা কেন আস্তে আস্তে বড় কোম্পানিতে কনভার্ট হতে পারছে না? সো এই কনস্ট্যান্ট গুলো কি কি এবং সেই কনস্ট্যান্ট গুলো আমরা কিভাবে ওভার ওভারকাম করতে পারি? তাহলে এটা হচ্ছে আমাদের নেক্সট কোয়েশ্চেন। সো এই যে ডেভেলপিং কান্ট্রিতে, তার আগে আমরা বলে নিই যে ডেভেলপিং কান্ট্রিতে কেন তোমার এসএমইর উপরে এত বেশি চিন্তা হচ্ছে, এসএমই ডেভেলপমেন্টের উপরে। এটার পিছনে বেশ কিছু অংশ, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের তিনটা অ্যাজাম্পশনস। এই তিনটা অ্যাজাম্পশনস লক্ষ্য করো যে why the SMEs developments are being emphasized in case of developing countries। এক নাম্বার রিজনটা বলছে যে এসএমই তোমার কম্পিটিশন বাড়ায়, এন্টারপ্রিনারশিপ বাড়ায়, এবং এটা ইকোনমি ওয়াইড এফিসিয়েন্সি বাড়ায়, ইনোভেশন বাড়ায়, প্রোডাক্টিভিটি বাড়ায় বা গ্রোথ বাড়ায়। 2 নাম্বার রিজনটা হচ্ছে এসএমই তোমার এমপ্লয়মেন্ট বাড়াচ্ছে। লার্জ কর্পোরেশন না যত বেশি এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারে, স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ এন্টারপ্রাইজ ক্যান ক্রিয়েট মোর এন্টারপ্রাইজ। তার পেছনে কারণ হচ্ছে ডেভেলপিং কান্ট্রিতে যে এসএমই গুলো আমরা গড়ে উঠতে দেখি, মোস্ট অফ দেম আর লেবার ইন্টেন্সিভ। তোমরা যদি দেখো যে গ্রামে গঞ্জে যে ছোট ছোট কারখানা বা ছোট ছোট কোম্পানিগুলো ব্যক্তি মালিকানায় গড়ে উঠতেছে, এগুলো কিন্তু লেবার ইন্টেন্সিভ। পিওরলি তাকে হ্যান্ডমেড জিনিস তৈরি করতে হচ্ছে, মেশিন, কারণ তাদের পক্ষে অত বড় ক্যাপিটাল ইনভেস্টমেন্ট করা সম্ভব নয়, যেটা তোমার বড় বড় গার্মেন্টস তোমার অটোমেটেড মেশিনারিজ তৈরি করতেছে, সেখানে তোমার লেবারের প্রয়োজন কম। কিন্তু ছোট ছোট যেগুলো আছে তাদের কিন্তু পুরোপুরিভাবে হ্যান্ডমেড বা লেবার বেসড। সো তাহলে বড় কোম্পানিগুলো যেহেতু তোমার যত বড় হচ্ছে, তারা মোর টেকনোলজিক্যালি অ্যাডভান্সড হচ্ছে, তারা আরো বেশি সেখানে ইনভেস্ট করতে পারতেছে। সো তারা ক্যাপিটাল মেশিনারি ইম্পোর্ট করতেছে, যে ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়ে যাচ্ছে বড় কোম্পানি। কোম্পানি যত বড় হয় তত বেশি ক্যাপিটাল ইন্টেন্সিভ হয়, ফলে সেখানে তোমার লেবারের প্রয়োজনীয়তাটা কমে আসে। সো এসএমই তে এখানে বরং এমপ্লয়মেন্ট জেনারেশনটা বেশি করতে পারে তোমার আহ বড় বড় কোম্পানির চাইতে। এই জন্য আমরা দেখি যে ডেভেলপ কান্ট্রিতে তোমার কিন্তু তারা হচ্ছে মোর ক্যাপিটাল ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি, আর ডেভেলপিং কান্ট্রিতে আমাদের দেশের মতো আমরা মোর লেবার ইন্টেন্সিভ। 3 নম্বর যে রেশনালটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে এসএমইজ আর জেনারেলি মোর প্রোডাক্টিভ দেন লার্জ ফার্মস বাট আর ইম্পেডেড in their development by failures of financial institutions। যদিও তোমার ডেভেলপিং কান্ট্রিতে এসএমইজ আর মোর প্রোডাক্টিভ বড় ফার্মের চেয়ে, কিন্তু প্রোডাক্টিভিটি বেশি। প্রোডাক্টিভিটি ইন টার্মস অফ রেশিওস, নট ইন মানে অ্যামাউন্টে তো অবশ্যই লার্জ ফার্ম বেশি, বাট ইন টার্মস অফ পার্সেন্টেজ অফ গ্রোথ সেটা কিন্তু এসএমইর ক্ষেত্রে বেশি। সো সেই ক্ষেত্রে তোমার এই ফেলিউরটা কেন হয় ডেভেলপিং কান্ট্রিতে? দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল মার্কেটের অনুপস্থিতি বা উন্নত ফাইন্যান্সিয়াল ইফেক্টিভ ফাইন্যান্সিয়াল মার্কেট এবং
ইফেক্টিভ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস এর অভাবে এই এসএমই গুলো তোমার তাদের আম, তাদের যে ডেভেলপমেন্ট তারা ছোট ফার্ম থেকে বড় মিড সাইজ এবং তারা বড় ফার্মে কনভার্ট হতে পারে না। তাহলে এদের যে গুরুত্ব ডেভেলপিং কান্ট্রির জন্য এসএমইর গুরুত্ব তুলে ধরার ক্ষেত্রে তিনটা পয়েন্ট হচ্ছে এগুলা যে কম্পিটিশন বাড়ায়, গ্রোথ বাড়ায়, এমপ্লয়মেন্ট বাড়ায় এবং এটার প্রোডাক্টিভিটি হাই। সো এই যে স্মল ফার্মের এসএমই ক্ষেত্রে যে ফাইন্যান্সিং কনস্ট্রেন্ট লাস্ট পয়েন্টে বলা হলো যে তাদেরকে ফাইন্যান্সিং করার মতো পর্যাপ্ত পরিমাণে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস দেখা যায় না ডেভেলপিং কান্ট্রিতে। সো এটার পেছনে একটা হচ্ছে ফার্স্ট তার পেছনে এটার পেছনে তোমার এই যে রিসার্চের পিছনে কারণ হচ্ছে যে এটা বেনিফিট অফ এসএমইস এবং financing mechanism, lack of effective financing mechanism in many developing countries to facilitate this expansion, thus preventing small firms becoming mid-sized and medium-sized firms becoming large one. সো এই যে ফাইন্যান্সিং গ্যাপটা এসএমই ক্ষেত্রে এটাই মূলত প্রধান কারণ হচ্ছে যে তোমার এই আমাদের ছোট ছোট অন্টারপ্রিনিউরাল এফোর্ট গুলো ছোট ফার্মে জন্ম দিতে পারছে, কিন্তু তারা আস্তে আস্তে মিড সাইজ এবং ইন ফিউচার তারা বড় ফার্মে তারা কনভার্ট হতে পারছে না। সো এই ফাইন্যান্সিং কনস্ট্রেন্টটা প্রিভেন্ট করতেছে ডেভেলপিং কান্ট্রিতে স্মল ফার্মস বিকামিং মিড সাইজড অ্যান্ড মিডিয়াম সাইজড ফার্মস বিকামিং লার্জ ফার্মস। এটাই হচ্ছে আমাদের মিসিং মিডল যে ফেনোমেনাটা ডেভেলপিং কান্ট্রিতে, সেটা এখানে বলা হচ্ছে। এখন আমরা যেটা পেলাম যে মিসিং মিডল হওয়ার পিছনে কারণটা পেলাম, কারণ ফাইন্যান্সিং কনস্ট্রেন্ট আছে। তো তাহলে আমরা এখন আলোচনায় আসি যে এই এসএমই ক্ষেত্রে যে ফাইন্যান্সিং গ্যাপটা হয়, এই ফাইন্যান্সিং গ্যাপটা কেন হচ্ছে। এখানে ওয়ার্ল্ড ব্যাংক তারা ক্যাপিটাল স্ট্রাকচার অফ লার্জ ফার্ম এর উপরে তারা রিসার্চ করেছে। এই ফোকাসটা ছিল ওই কান্ট্রির লিগাল সিস্টেমের উপরে এবং আহ, যেটা তোমার টু ফাইন্যান্সিং। তো তাদের লার্জ ফার্ম ক্ষেত্রে so not only that is legal system and financial development influence the sort of finance available মাত্র এই legal system in a country এবং ফাইন্যান্সিয়াল সেক্টর যে এজেন্সিটাকে এফেক্ট তা না। It also has a strong impact the availability of external finance of any sort. So external financing এর উপর প্রভাব ফেলতেছে। So from a development perspective, it is crucial issue. So ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে এখানে ইনভার্টেড কমার মধ্যে কোটেশন দেওয়া হয়েছে যে a direct implication of the studies is that increase with weak legal and consequently weak financial system. Firms obtain less external financing and thus is this results in lower growth. তাহলে কনক্লুশনটা কি দাঁড়াচ্ছে ডেভেলপিং কান্ট্রি ক্ষেত্রে যে এখানকার লিগ্যাল উইক হওয়ার কারণে এবং উইক ফাইন্যান্সিয়াল সিস্টেমের কারণে ফার্মগুলো তারা এক্সটার্নাল ফাইন্যান্সিং তাদের যেটা দরকার সেটা পাচ্ছে না এবং যেটাকে আমার গ্রোথকে হ্যাম্পার করতেছে, ইকোনমিক গ্রোথ কম পাচ্ছি আমরা যে কারণে। সো ওয়ার্ল্ড ব্যাংকের স্টাডিতে যেটা কি ফাইন্ডিংস গুলো পাওয়া গিয়েছে সেগুলা হচ্ছে এখানে প্রথমে এক নাম্বার, SMEs in developing countries finances significantly
small proportion of their investments from external sources, particularly from banks. সো ডেভেলপিং কান্ট্রি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে যে স্মল এবং মিডিয়াম ফার্ম গুলো আছে তারা তারা কিন্তু তাদের ব্যাংকের কাছ থেকে ফাইন্যান্সিংটা খুবই কম পায়। এটার কারণে আমরা দেখি যে আমাদের যে ছোট ছোট ফার্ম গুলো বা ইন্ডিভিজুয়াল যে এফোর্ট গুলো আছে তারা ব্যাংকের কাছে গেলে কিন্তু লোন পাচ্ছে না। সো লোন না পাওয়ার কারণে তারা কিন্তু মিড সাইজ বা লার্জ ফার্মে কনভার্ট হতে পারছে না, এবং ইভেন দে ক্যান নট ইস্যু শেয়ারস ইন দ্য ক্যাপিটাল মার্কেট। সো তাদের কিন্তু ক্যাপিটাল মার্কেটেও এক্সেস নাই, তাদের ব্যাংকিং সিস্টেমে এক্সেস নাই। সো আলটিমেটলি তাদের কিন্তু ডেট ফাইন্যান্সিং এ কোনো এক্সেস নাই। সো তাদের ইন্ডিভিজুয়াল ওনার্স ইকুইটি ফাইন্যান্সিং আর কয় টাকা হতে পারে? একজন বা দুইজন মিলে একটা ফার্ম দিচ্ছে বা ছোট একটা আহ, ব্যবসা শুরু করলো, তাদের কিন্তু বড় হতে গেলে তাদের এই ফাইন্যান্সিং এর প্রয়োজন, ক্যাপিটাল প্রয়োজন, সেটা কিন্তু সেটাতে তাদের এক্সেস নাই। সো ফার্স্ট মূল কারণটা হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রিতে ফার্মগুলোর এই ব্যাংকে থেকে লোন পায় না। আরেকটা সেকেন্ড রিজনটা তারা দেখ ফাইন্ডিংসটা হচ্ছে এইটা যে তারা যে ব্যাংকের কাছ থেকে যে তারা যে ফাইন্যান্সিংটা পাচ্ছে না, এইটা এই শর্টফলটা তারা কিন্তু আম, চাইলে কি করতে পারতো যে তারা এই শর্টফলটা তারা কম্পেনসেট করতে পারতো বাই ইনক্রিজিং দেয়ার অ্যাক্সেস টু ফাইন্যান্সিং অপশনস সাচ অ্যাজ লিজিং অ্যান্ড ফাইন্যান্স। সো এটার অল্টারনেটিভ হিসেবে তারা লিজিং এবং ট্রেড ফাইন্যান্সের মাধ্যমে এই ব্যাংক লেন্ডিং এর যে অপর্যাপ্ততা সেটাকে অভাবটা পূরণ করতে পারতো। কিন্তু ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে দিস ইজ নট ইনফ্যাক্ট দ্য কেস, সেটাও কিন্তু নাই। এবং ওয়ার্ল্ড ব্যাংকে তাদের এই রিসার্চে তার এটাকে এক্সপ্লেন করেছে এইভাবে যে access to such financing mechanism is itself a function of financial sector development। এই যে অল্টারনেটিভ সোর্সেস অফ ফাইন্যান্সিং যে করবে লাইক লিজিং এবং ট্রেড ফাইন্যান্স, সেগুলো নির্ভর করে ফাইন্যান্সিয়াল সেক্টর ডেভেলপমেন্টের উপরে। এবং যেহেতু ডেভেলপিং কান্ট্রিতে ফাইন্যান্সিয়াল সেক্টরটা ডেভেলপড না, সেই কারণে এই ধরনের অল্টারনেটিভ ফাইন্যান্সিয়াল সোর্স, ফাইন্যান্সিং সোর্সেস গুলাও ডেভেলপ হয় নাই। সেজন্য তাদের জন্য ব্যাংকিং চ্যানেলের লোনের পথটাও যেমন নাই, তেমনিভাবে অল্টারনেটিভ সোর্স গুলাও গড়ে ওঠে নাই। সো তাদের এখানে বক্তব্যে বলছে যে ফাইন্যান্সিং ফ্রম দিস সোর্সেস ডাজ নট ফিল ইন দ্য ফাইন্যান্সিং গ্যাপ অফ স্মল ফার্মস ইন কান্ট্রিজ উইথ আন্ডারডেভেলপড ইনস্টিটিউশনস, since the use of these financing sources is positively associated with the development of financial institutions and equity markets. So আমাদের ইকুইটি মার্কেট ডেভেলপ না, আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস আর নট ডেভেলপড, সেই কারণে অল্টারনেটিভ সোর্সেস অফ ফাইন্যান্সিং গুলো গড়ে ওঠে। তাহলে ফার্স্ট দুইটা ফাইন্ডিংস কি, এক নাম্বার হচ্ছে ব্যাংকের থেকে তারা ফর্মাল সেক্টর লাইক ব্যাংক থেকে তারা লোন পায় না। ইনফর্মাল সেক্টর বা আদার সেক্টর গুলো অল্টারনেটিভ, সরি ইনফর্মাল না, অল্টারনেটিভ ফাইন্যান্সিং যেগুলো আছে লাইক লিজিং ট্রেড ফাইন্যান্স, সেখানেও তাদের বিকজ দিস সেক্টর ইজ নট ডেভেলপড। থার্ড হচ্ছে যে এসএমইজ অলসো যে গভর্নমেন্ট এবং ডেভেলপমেন্ট ব্যাংক থেকে যে তারা যে ফাইন্যান্সিংটা করবে, লার্জার সেই ফান্ড গুলোকে যত বেশি ডেভেলপিং কান্ট্রিতে দেখা গেছে যে দে ক্যান নট এক্সেস দ্যাট। সো এসএমইজ অলসো এক্সেস গভর্নমেন্ট এন্ড ডেভেলপমেন্ট ব্যাংক ডু লার্জার ফার্ম। সো এইটা তাদের ফাইন্যান্সিং। যদিও এসএমই টু হ্যাভ এক্সেস access to informal sector more than to large firms, it represents less than 2% of their total investment and therefore has little impact on the financial constraint facing these firms. So
তে নাই। আর হচ্ছে অন্যান্য যে সাহায্য সহযোগিতা, এইড গভর্নমেন্ট, এগুলোতেও এক্সেস কম। আর এই কারণে এই ফিনোমেনা বলা হচ্ছে মিসিং মিডল ফেনোমেনা ইন দ্য ডেভেলপিং কান্ট্রি। সো তোমাদের যদি কোয়েশ্চেনটা এরকম আসে, ফর এক্সাম্পল, যে হোয়াট ডু ইউ মিন বাই মিসিং মিডল ফেনোমেনা ইন ডেভেলপিং কান্ট্রি, এবং ওয়াই ইট ইজ ইট ওয়াই, মানে এটা কেন হয়, এটার প্রতিকার কি, তাহলেও কিন্তু এই কথাগুলাই বলতে হবে যে মিসিং মিডলটা কেন হচ্ছে। কারণ এখানে মিড সাইজটা নাই। কেন নাই? কারণ এসএমই গুলো মিড সাইজ ফার্মে কনভার্ট হতে পারছে না, এবং ইভেনচুয়ালি তারা বড় মিড সাইজ ফার্ম না হতে পারলে তারা তো আর একবারে লাফ দিয়ে বড় ফার্মে পরিণত হতে পারবে না। সো আমাদের ডেভেলপিং কান্ট্রিতে লার্জ ফার্ম গুলো গড়ে উঠতেছে না, বড় বড় কোম্পানি গুলো। সো এটার পিছনে কারণটা কি? যে এসএমই গুলোর যে ফাইন্যান্সিং কনস্ট্রেন্ট, তো এইগুলো আলোচনা করতে হবে। কোশ্চেন সরাসরি এসএমই আকারে না আসলেও ওইটা বললেও একই আনসার। তো এখন হচ্ছে যে তাদের ব্যাংকিং সেক্টর তো তাদেরকে টাকা পয়সা দিচ্ছে না, কিন্তু ট্রেড ফাইন্যান্সের মাধ্যমে তো তারা পেতে পারতো, যে অল্টারনেটিভ সোর্স। সো সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। দ্য মেনশন অফ ট্রেড ফাইন্যান্স অ্যাবভ মেরিটস এ ডিক্রেশন at this stage. So although the bank does not see trade finance as filling the funding gap facing SMEs in developing countries, it is an extremely important source of for poorer countries, particularly the least developed. যদিও ওয়ার্ল্ড ব্যাংকের রিসার্চে দেখা গিয়েছে যে এই যে এসএমইর যে ফাইন্যান্সিং গ্যাপটা, সেটা ট্রেড ফাইন্যান্স পূরণ করতে পারছে না, করে না ডেভেলপিং কান্ট্রিতে, কিন্তু এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ফর পোর অ্যান্ড লিস্ট ডেভেলপ কান্ট্রি। এবং এটার পিছনে এটা ট্রেড এটার পিছনে কারণগুলা কি, ইস্যুস অ্যান্ড ট্রেন্ডস, সেটাকে তুলে ধরা হয়েছে এখানে। এটা দিয়ে আমরা আজকের লেকচারটা শেষ করব। ট্রেড ফাইন্যান্স, ট্রেড ফাইন্যান্স কি বুঝি? যে ফাইন্যান্সিং রিলেটেড টু ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট। সো এজ ইম্পোর্ট এক্সপোর্ট ফাইন্যান্সিং। সো তুমি এখন ধরো যে ছোট একটা ফার্ম, তোমার কিছু ছোট একটা গার্মেন্টস, তুমি কাপড় কিছু ইম্পোর্ট করবা। সো সেক্ষেত্রে তোমার এই যে ইম্পোর্ট করবে, ফাইন্যান্সিং কে করবে? যেটা আমাদের দেশে এখন বড় একটা সমস্যা আমরা দেখি, যে আগে তোমার ইন্ডিয়াতে তোমার হচ্ছে ইম্পোর্ট করার ক্ষেত্রে ঋণ রাখার প্রয়োজন হতো 5। সেখানে এখন ডলার সংকটের কারণে ব্যাংকগুলো এখন যে রিস্ক নিতেছে না। তো তারা বলতেছে যে তুমি 100%, ইভেন ইন কেস 115 না কত পার্সেন্ট, 100%-এর বেশি, 130% বা এরকম তাদেরকে রাখতে হচ্ছে। তার মানে 100 টাকা ইম্পোর্ট করতে গেলে তোমার 100 টাকার বেশি ব্যাংকে জমা দিতে হবে। সো যে স্মল ফার্মস বা যারা হচ্ছে যে এসএমই, তাদের যেহেতু আবার ওই যে ওইটা তাদের ফাইন্যান্সিং এর সমস্যা আছে। এখন সে এইটা করতে গেলে তার তো ওইটা লোন নিতে হবে ব্যাংকের কাছে। আবার যদি বলে যে তাহলে আমাকে লোন দিয়ে মার্জিনটা ফিল আপ করো, সেটাও আবার দিবে না। সো এই ক্ষেত্রে তারা কিন্তু ট্রেড ফাইন্যান্সের যে ফ্যাসিলিটি, সেটা কিন্তু তারা পাচ্ছে না ফ্রম আওয়ার ফর্মাল ব্যাংকিং সেক্টর। সো এখানে বলা হচ্ছে যে an effective system of trade finance requires the development of a trade finance infrastructure which relates to the following three activities. So একটি effective
ট্রেড ফাইন্যান্স ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলার জন্য তিনটা জিনিস: প্রভিশন অফ ক্যাপিটাল টু ফার্মস দ্যাট আর এনগেজিং ইন ইন্টারন্যাশনাল ট্রেড ট্রানজাকশন। যেটা বললাম যে মার্জিন লাগবে, ক্যাপিটাল লাগবে, এটা প্রভিশন দেওয়া, প্রভিশনের ব্যবস্থা থাকা, তার রিস্ক ম্যানেজ করার জন্য সাপোর্ট সার্ভিস থাকা, আর একটা হচ্ছে প্রভিশন অফ ইন্টারন্যাশনাল পেমেন্ট মেকানিজম। সো এই তিনটা জিনিস খুবই জরুরি। আহ, এবং এই ট্রেড ফাইন্যান্স, একটা ইফেক্টিভ ট্রেড ফাইন্যান্সের তিনটা বেনিফিট। ট্রেড ফাইন্যান্স ইফেক্টিভ হলে তিনটা বেনিফিট পাওয়া যায়, মানে বেনিফিটস অফ ট্রেড ফাইন্যান্স। এক নম্বর কি, রিডিউসড ক্যাপিটাল আউটলে। সো তোমার যদি ট্রেড ফাইন্যান্সের ব্যবস্থা থাকে তাহলে তোমার ক্যাপিটাল কম আছে, যেমন যেটা বললাম যে তোমার ওখানে যদি মার্জিন রাখতে হয় তাহলে তোমাকে 100 টাকা আমদানি করার জন্য 100 টাকা জোগাড় করতে হবে। কিন্তু ট্রেড ফাইন্যান্সের ব্যবস্থা থাকলে তোমার সে 100 টাকা লাগতেছে না। তোমার সেখানে জমা দিয়ে তুমি 100 টাকার জিনিস আমদানি করতে পারতেছো। কোম্পানি ক্যাপিটাল এবং লিকুইডিটি প্রোভাইড করতেছে এবং তাদের কোনো ক্যাশ আউটফ্লো হচ্ছে না, যেই কারণে কোম্পানি খুব সুন্দরভাবে এক্সপান্ড বা গ্রো করতে পারতেছে। সো এই, যদি ট্রেড ফাইন্যান্স ইফেক্টিভ সিস্টেম থাকে তাহলে তোমার কোম্পানির ক্যাপিটাল কম, রিস্ক কমে যায়, রিডিউসড রিস্ক। কারণ হচ্ছে যে তোমার একটা সিকিউর ট্রেড ফাইন্যান্স ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার থাকে। সো সেই ক্ষেত্রে ট্রেডারদের কাছে নাম্বার অফ অপশনস অ্যাভেলেবল টু ট্রেড বা রিস্ক এলিমিনেট করার জন্য তারা বিভিন্ন ধরনের অপশন পায়। যেমন তারা নন পেমেন্ট অপশন, পেমেন্ট ডিলে অপশন, যেটা যে তুমি টাকাটা ফেরত দিচ্ছ না, টাকাটা দেরিতে দিচ্ছ, কি কি রিস্ক আছে। এই ট্রেড ফাইন্যান্স, একটি ট্রেড ফাইন্যান্স কি কি রিস্ক দূর করে, মানে রিস্ক এলিমিনেট রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ নন পেমেন্ট অর পেমেন্ট, এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশন, চেঞ্জ ইন চেঞ্জ ইন ট্রেড অ্যান্ড ফাইন্যান্সিয়াল রেগুলেশন, পলিটিক্যাল আনরেস্ট, এগুলো দূর করে। আরেকটা হচ্ছে যে তাদের কাছে অপশনস অ্যাভেলেবিলিটি বাড়ায়। সো এইভাবে রিস্ককে রিডিউস করে। আরেকটা হচ্ছে ইনকম্পিটিভনেস, সো কম্পিটিশন বাড়ায়। তারা করতে পারে। ফর এক্সাম্পল, তুমি অফার করতে পারো যে তোমার এখানে 2% ডিসকাউন্ট অন ক্যাশ পেমেন্ট, মানে 30 ডেজ এর মধ্যে দিলে তোমার 2% তোমার ডিসকাউন্ট থাকবে, আদার বেনিফিটস গুলো। সো সেটা তো একজন বায়ারের পক্ষে নিজে থেকে দেওয়া সম্ভব না, সেটা তো একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনাল স্ট্রাকচারের মাধ্যমে সেটা অফার করা সম্ভব। সেটা হচ্ছে তিনটা বেনিফিট। এবং তাদের ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে এই ট্রেড ফাইন্যান্সিং এর যে কি ফাইন্ডিংস গুলো পাওয়া গিয়েছে, সেগুলো কি কি, একটা হচ্ছে যে ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে ট্রেড ফাইন্যান্সটা খুবই বেনিফিশিয়াল। কারণ হচ্ছে তাদেরকে ফর্মাল কমার্শিয়াল বা ব্যাংক ফাইন্যান্সে তাদের সরাসরি অ্যাক্সেস নাই। আহ, এবং এবং ব্যাংক যখনই তাদের কাছ থেকে, ব্যাংক যখনই তোমার ট্রেড ফাইন্যান্স ফ্যাসিলিটিটা দিতে চায় তখন তাদের কাছে সিকিউরিটি চায়, এবং সিকিউরিটি রাখলেই দেয়। সো ট্রেড ফাইন্যান্স এইটা একটা বড় বেনিফিট, কারণ ট্রেড ফাইন্যান্স কনস্টিটিউট আপ টু 80% অফ লোন টু নন ইনভেস্টমেন্ট গ্রেড borrower, আর the figure for investment grade borrower is 20 to 40%. সো ইনভেস্টমেন্ট গ্রেড বড়োয়ারদের ক্ষেত্রে তোমার হচ্ছে ব্যাংকগুলো ফাইন্যান্সিং করে, যে ক্ষেত্রে ট্রেড ফাইন্যান্সিং কিন্তু 80% এখানে কাভার করে।
অ্যাজ উইথ আদার ফর্মস অফ ব্যাংক লেন্ডিং, ট্রেড ফাইন্যান্সও কিন্তু প্রোসাইক্লিক্যাল। সো দেখা যাচ্ছে যে এটা ডিপেন্ড করে ইকোনমিক গ্রোথের উপরে, ডিপেন্ড করে ট্রেড ফাইন্যান্সিংটা। কারণ যখন তোমার এক্সপোর্টটা বেশি হবে তখন তোমার ট্রেড ফাইন্যান্সিংটা বাড়বে, এক্সপোর্ট কমে গেলে ট্রেড ফাইন্যান্সিং স্বভাবতই কমে যাবে। থার্ড হচ্ছে, তার মানে 2 নম্বর ক্যারেক্টারিস্টিক্সটা দেখা যায় হচ্ছে দিস ট্রেড ফাইন্যান্স হচ্ছে ইটস ইজ প্রো সাইক্লিক্যাল। 3 নম্বর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে যদিও এই পার্থক্য দেখা যায়, ট্রেড ফাইন্যান্সের এভারেজ গ্রোথ রেট ইজ হায়ার, এভারেজ গ্রোথ রেট ইজ হায়ার। 4 নম্বর হচ্ছে দ্য রোল অফ প্রাইভেট সেক্টর, পার্টিকুলারলি প্রাইভেট ইন্স্যুরার্স হ্যাজ ইনক্রিজড ইনর্মাসলি। বিভিন্ন কান্ট্রিতে প্রাইভেট ইন্স্যুরারদের ফাংশনটা অনেক বৃদ্ধি পেয়েছে ট্রেড ফাইন্যান্সিং এর ক্ষেত্রে। আচ্ছা, ফাইনালি হচ্ছে 5 নম্বর যেটা হচ্ছে দ্য গ্রোথ অফ প্রাইভেট সেক্টর, the growth of private sector involvement, however, is almost entirely uh, due to short-term commitments. In medium long term তাদের ইনভলভমেন্ট নাই, মিডিয়াম লং টার্মে তাদের ইনভলভমেন্ট মাত্র 0.2%। সো বেশিরভাগই হচ্ছে 80 to 95% হচ্ছে শর্ট টার্ম ক্রেডিট ইন্স্যুরেন্স গুলো দেখা যায়। সো যদিও প্রাইভেট ইন্স্যুরার এর পরিমাণ বাড়তেছে ট্রেড ফাইন্যান্সিং এর ক্ষেত্রে, যেটা খুবই জরুরি, কিন্তু সেটা শুধুমাত্র শর্ট টার্ম কমিটমেন্ট গুলোকে ফুলফিল করতেছে, মিডিয়াম বা লং টার্ম কমিটমেন্ট গুলোকে ফুলফিল করতে পারতেছে না। সেটা হচ্ছে ট্রেড ফাইন্যান্সিং এর ক্ষেত্রে ডেভেলপিং কান্ট্রির সিনারিও। সো পলিসি পার্সপেক্টিভ, দিস ফান্ডিং শর্টফল ইজ দ্য ক্রিটিক্যাল অবস্টেকল টু ডেভেলপমেন্ট। সো এই যে ফান্ডিং শর্টফল ফর দ্য এসএমইজ, এটা একটা obstacle for the development. If SMEs are key driver of innovation in entrepreneurship, employment, and therefore poverty reduction, that is generally supposed, their lack of access to finance will prevent this function being fulfilled. এবং successful SME will have difficulty expanding due to lack of access to external finance. সো ডেভেলপিং কান্ট্রির ক্ষেত্রে এসএমই ফাইন্যান্সিং এর ক্ষেত্রে ফাইন্যান্সিং শর্টফলটার কারণে ইকোনমিক গ্রোথটা হ্যাম্পার হচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ব্যাংক তারা এই ডেভেলপিং কান্ট্রিগুলোতে এসএমই গুলোকে ফান্ডিং করার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আমরা দেখি যে এই ক্ষেত্রে তাদের এই যে ফান্ড যেটা দিয়েছে এটার অ্যামাউন্ট দেওয়া আছে। সো এই ক্ষেত্রে before considering the wisdom of this expenditure, the next section will deal with the obstacles to filling this financing gap with private sector finance and consider mechanisms through which they could be overcome. So World Bank এটা ফাইন্যান্সিং করেছে, আম, এটার মেরিট যাচাই করার আগে আমাদের নেক্সট ক্লাসে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে তোমার প্রাইভেট সেক্টরের মাধ্যমে আমরা এই ফাইন্যান্সিং গ্যাপটাকে কিভাবে মোকাবেলা করতে পারি এবং কি কি মেকানিজম আছে যেটার মাধ্যমে এই ফান্ডিং শর্টফল ফর দ্য এসএমই সেক্টর ইন ডেভেলপিং কান্ট্রি to facilitate them to become one size firms and converting them to larger ones eventually. এই যে প্রবলেমটা মিসিং মিডল প্রবলেমটা দূর করার ক্ষেত্রে প্রাইভেট সেক্টর ইনভলভমেন্টটা কিভাবে করতে হবে সেটা আমাদের নেক্সট ক্লাসের ডিসকাশন। তো এখানে আজকে ক্লাসে যদি কোথাও বুঝতে কোনো সমস্যা থাকে বলতে পারো।
তোমাদের কি এরপরে কোনো ক্লাস আছে? না স্যার। আচ্ছা, তোমাদের ওই যে গুগল ক্লাসরুমে বলেছিলাম সেকশন সিআরদের কাছে গুগল ক্লাসরুমের যে লিঙ্কটা একটু প্রোভাইড করা, যাতে ওরা অ্যাক্সেসটা পায়। কারণ তোমাদের ওই যে তোমাদের কি দীপ্তি ম্যাডাম কি তোমাদের 3টা